দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। টি-20 বিশ্বকাপ জমে উঠেছে। সুপার 8 পর্বে নিশ্চিত হয়ে গেছে 8টি দল এবং তার মধ্যে বাংলাদেশও আছে। আজকে আমরা 19শে জুন বুধবার সুপার 8-এর প্রথম যে ম্যাচটি এবং দ্বিতীয় যে ম্যাচটি একই দিনে অনুষ্ঠিত হচ্ছে, একটি দিনের শুরুর দিকে আর একটি রাতের দিকে। এই দুটি ম্যাচ নিয়ে কথা বলবো এবং সেজন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবির মুস্তাফা, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে। টেক্সাস থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ রহমান বাবু। ইউসুফ রহমান বাবু, কেমন আছেন? Hello, thank you so much for having me. প্রথমেই আমি আসছি সাবির মুস্তাফার কাছে। এই যে প্রথম সুপার 8-এর দুটি ম্যাচ, এই দুটি ম্যাচের আগে একটু জানতে চাই যে সুপার 8-এর যে 8টি দল যাদের নিশ্চিত হয়ে গেছে খেলা, এই 8টি দল সম্পর্কে একটু সংক্ষেপে যদি একটু ধারণা দেন। 8টি দল নিয়ে তো এখন আলাপ করা যাবে না, কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রতি টুর্নামেন্টে একটু অঘটন ঘটে, কিছু চমক থাকে। তো এইবার টি-20 বিশ্বকাপে দেখা গেল যে চমক বলতে গেলে একটাই এখানে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র স্বাগতিক দেশ, তারা দ্বিতীয় পর্বে চলে গেছে। কারণ যুক্তরাষ্ট্র এই প্রথমবার বিশ্বকাপে খেলছিল, কাজেই তাদের ওই গ্রুপ থেকে, যেই গ্রুপে আপনার ভারত এবং পাকিস্তান আছে, সেই গ্রুপ থেকে পাকিস্তানকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্বে যাবে, এইটা বোধহয় কেউই, এমনকি আমেরিকার সবচেয়ে একেবারে প্রবল সমর্থকও ধারণা করতে পারেনি। সো এটা গেল একটা দিক। কিন্তু অন্যদিকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কারা বাদ পড়লো। আপনি দেখেন নিউজিল্যান্ড বাদ পড়ে গেল, পাকিস্তান প্রাক্তন চ্যাম্পিয়ন বাদ পড়ে গেল, শ্রীলঙ্কা বাদ পড়ে গেল। হয়তো শ্রীলঙ্কার বাদ পড়াটা অতটা আশ্চর্যজনক না, কারণ শ্রীলঙ্কা গত কয়েক বছর ধরে কিন্তু টি-20 বিশ্বকাপে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না। তারা এক ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু একই সাথে আপনি দেখেন বাংলাদেশ, যারা আগে কখনো টি-20 বিশ্বকাপে অত ভালো করেনি, তারা কিন্তু বেশ ভালো খেলে দ্বিতীয় পর্বে গেছে। এবং তাদের যে বোলিং পারফরমেন্স দেখা যাচ্ছে, তো হয়তো আমরা দ্বিতীয় পর্বে আরও কিছু মানে ভালো কিছুকে পেতে পারি বাংলাদেশ থেকে। এবং অফকোর্স আফগানিস্তান এই প্রথমবার দ্বিতীয় পর্বে যাচ্ছে না, এবং আফগানিস্তান থেকে অনেকেই একটা কিছু ভালো এক্সপেক্ট করে আজকাল। এবং আফগানিস্তান যে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হবে এবং সেমিফাইনালে যাওয়ার জন্য যে তারা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দেখা যাক যে স্বাগতিক দেশ, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, তারা এবার কী করতে পারে। কারণ আপনি জানেন যে টি-20 বিশ্বকাপে যে 8টা টুর্নামেন্ট হয়েছে, কোনোটাতেই স্বাগতিক দেশ চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে এবং তাদের নিজেদের দেশে যে সমর্থন পাচ্ছে, সেখান থেকে হয়তো তারা সেই ধারাটাকে ভঙ্গ করতে পারবে। ওয়েস্ট ইন্ডিজ তো দুইবার চ্যাম্পিয়ন হয়েছে টি-20-তে, কিন্তু তারা স্বাগতিক দেশ ছিল না সেই টুর্নামেন্টে। আপনি যেমনটা বলছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রবল সমর্থকরাও ভাবেনি যে পাকিস্তান বেরিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র সুপার 8-এ চলে আসবে। যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে আছেন টেক্সাস থেকে যিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, ইউসুফ রহমান বাবু। ইউসুফ রহমান বাবু, এই যে যুক্তরাষ্ট্রের কথাটা আসছে, স্বাগতিক দেশ, প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলছে এবং প্রথম বিশ্বকাপে খেলেই তারা সুপার 8-এ চলে গেছে। আপনি যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে আছেন, আপনার কাছে এই যুক্তরাষ্ট্রের সুপার 8-এ ওঠাটা সম্পর্কে আপনার কি মতামত? প্রথমত আমি এতটুকু বলতে পারি দ্যাট ইউএসএতে যে ক্রিকেট খেলাটার হিস্ট্রি, ইট হ্যাজ অলওয়েজ বিন এ উইকেন্ড স্পোর্ট। তার মানে শনি রবি খেলা হয়, প্র্যাকটিস হয়। কিছু কিছু দল আছে প্রাইভেটলি হয়তো উইক ডেজে রাত্রেবেলা প্র্যাকটিস করে। তো এই যে ইউএসএ টিমটা, এই টিমটা একটা মোটামুটি একটা ইউনাইটেড নেশনস টিম। আপনার এর ভেতরে 6টা কি 7টা দেশের প্লেয়াররা ইনভলভ। আপনার সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, ক্যারিবিয়ান, নিউজিল্যান্ড। সো ইট ইজ আ কম্বাইন্ড টিম অফ নেশনস। হাউএভার দে প্লে আন্ডার দ্য ইউএস ফ্ল্যাগ, অ্যান্ড ওদের কমিটমেন্টটা ইজ ফার ফার গ্রেটার দেন মেনি অফ দ্য বিগ টিমস। আমি কমিটমেন্ট বলছি কি, প্লেয়ারদের কমিটমেন্ট। আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে প্লেয়াররা যারা খেলছে, একটা দুইটা কয়েকটা প্লেয়ার বাদ দিলে সবাই কিন্তু চাকরিজীবী। তাদের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ওদের চাকরি। তারপরে সময় করে তারা ক্রিকেট খেলে এবং তাদের ক্রিকেটের প্রতি যে
এই কমিটমেন্টটা এটা কিন্তু পিওরলি ভালোবাসা, আর কিছু না। এরা ক্রিকেট থেকে কিন্তু মনে করেন আমাদের দেশ বলেন বহু দেশ আছে, দে মেক দেয়ার লিভিং। এরা কিন্তু দে এনজয় দ্য স্পোর্ট, দে লাভ দ্য স্পোর্ট, এবং এর জন্য ওরা যখন মাঠে যায় ওদের কমিটমেন্টটা ইজ মোর দেন 100%, বিকজ দে প্লে আন্ডার দিস ফ্ল্যাগ। অ্যান্ড ওরা জানে that the success of the US team, which they have so remarkably achieved in this T20 World Cup, is going to move cricket ahead in leaps and bounds. কারণ আমি আপনাকে বলি, ultimate purpose of the ICC is to promote cricket in the USA, কারণ একটা কারণ আছে। আইসিসি বলেন, আইসিসি ক্রিকেট অর্গানাইজ করে, দেয়ার গভর্নেন্স, ওয়ার্ল্ড বডি সবকিছু, কিন্তু এভরিথিং ইজ বেসড অন বিজনেস। ইউএসএ ইজ আ হিউজ হিউজ মার্কেট, এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে যদি আপনি বাদ দেন তাহলে নর্থ আমেরিকা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ভিউইং পপুলেশন অফ ক্রিকেট। সো দিস আ হিউজ মার্কেট, যার জন্য আপনি দেখবেন আইপিএল টিমগুলো ইনভলভ আছে এখানে, তারা টিম তৈরি করেছে, প্রেজেন্টেশন আছে, খেলা হচ্ছে, প্রফেশনাল প্লেয়ার্স আর কামিং। এটা আমি মনে করি কয়েকটা জিনিস হবে। নাম্বার ওয়ান, you will see there will be a lot of discussion, lot of talk about introducing cricket in the schools, public schools. এটা কিন্তু মুভমেন্ট শুরু হবে, এক নম্বর, which is the best thing for cricket. নাম্বার টু, আমি এতটুকু বলতে পারি, নিউ ইয়র্কে কিন্তু একটা পার্মানেন্ট স্টেডিয়ামের জন্য একটা মুভ হবে, কারণ নিউ ইয়র্কের শহরের বাইরে প্রচুর জায়গা আছে খোলা। So I'm sure there'll be a move in the East Coast, either New York or Virginia, where they'll ask for a cricket complex যেখানে আইসিসি approved একটা স্টেডিয়াম হবে যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচেস হতে পারে। এটা হলো সেকেন্ড। থার্ড জিনিস is an alarming development that can happen for countries like India বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশও বলবো। সেটা হচ্ছে ইউএসএ ক্রিকেট ডেভেলপমেন্ট হলে আমাদের দেশের যেগুলো প্লেয়ার ধরেন আপকামিং প্রফেশনাল প্লেয়ার আছে, দে উইল স্টার্ট থিঙ্কিং অফ মুভিং টু দ্য ইউএসএ। কারণ ইউএসএ থেকে কিন্তু অনেক প্লেয়াররা বাইরে থেকে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, যারা অনেকে ইন্ডিয়া ফার্স্ট ক্লাস শুধু না রিপ্রেজেন্ট করেছে, দে হ্যাভ মুভ টু ইউএসএ বিকজ অফ বেটার অপরচুনিটি, বেটার লিভিং স্ট্যান্ডার্ড, এভরিথিং। সো এটা হবে। তো অল আই ক্যান সে ইজ ইটস গুড ফর ক্রিকেট that USA has got involved and USA has achieved the success. Now let's talk about the reason why USA has achieved success: teamwork, cohesion, commitment to prove that they want to play to win. কোনো খেলার মানে টিমের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো কনফিউশন নাই, and they have played remarkably well. আপনি ইন্ডিয়াকে তো অলমোস্ট একটা সিচুয়েশনে ফেলে দিছিল। সূর্য কুমার যাদবের যদি ক্যাচটা ধরতে পারতো তাহলে who knows, things could have been a different situation. So hats off to USA, they deserve their progress and in this tournament, এবং ওরা যে সুপার 8-এ গেছে, it is 100% deserving and they need to be there. ধন্যবাদ। আপনি উত্তর আমেরিকায় ক্রিকেটের সম্ভাবনার কথাটা বললেন এবং বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনি এখানে উল্লেখ করেছেন। তো আমরা জানি যে 19শে জুন বুধবার প্রথম যে ম্যাচটা হবে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। এটা হচ্ছে গ্রুপ 2, এবং দক্ষিণ আফ্রিকা যেহেতু ডি গ্রুপের টপে আছে এবং যুক্তরাষ্ট্র যেহেতু এ গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে, সুতরাং D1 এবং A2 এইভাবে খেলাটা হচ্ছে, এবং খেলাটা হবে অ্যান্টিগার মাঠে। তো সাবির মুস্তাফা, এই প্রথম ম্যাচটা দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র, এদের বেশ কয়েকটা খেলা আপনি দেখেছেন, আপনার কাছে এই ম্যাচটা কেমন হবে বলে মনে হচ্ছে? ইউসুফ রহমান তো বললেন যে যুক্তরাষ্ট্র যেই মনোবল, যে কমিটমেন্ট নিয়ে মাঠে নামবে, সেটা কিন্তু জয়ের অর্ধেক পথে নিয়ে যাবে তাদেরকে। তারপর আসবে তাদের অ্যাকচুয়াল ক্রিকেটিং স্কিলস, তাদের বোলিং, তাদের ব্যাটিং, তাদের ফিল্ডিং। কিন্তু ওই যে মানসিক ব্যাপারটা, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা আপার হ্যান্ড দিয়ে দিচ্ছে। এবং আমরা যদি দক্ষিণ আফ্রিকার খেলা অ্যানালাইজ করি, এই প্রথম পর্বে তারা যে 4টি খেলা খেলেছে, তারা 4টিতেই জয়ী হয়েছে। সো তারা একটা 100% রেকর্ড নিয়ে যাচ্ছে সেকেন্ড পর্বে, কিন্তু কোনো ম্যাচে কিন্তু তারা কনভিনসিংলি জেতে নাই। কেমন জানি মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা যে কোনো পর্যায়ে যে কোনো ম্যাচ হারতে পারতো। আপনি দেখেন নেপালের কাছে তারা মাত্র 1 রানে জিতেছে, যেই নেপাল আইসিসির পূর্ণ সদস্যও না। বাংলাদেশে অনেকেই বলে যে একটা আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশ 4টি রান খুইয়েছে
এবং বাংলাদেশ হেরেছে সেই 4 রানে। ওটা নিয়ে বিতর্ক থাকতে পারে, যেটা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত ছিল না আম্পায়ারের এটা এখতিয়ার। কিন্তু মূল কথা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা কিন্তু কোনো খেলাই ডমিনেট করেনি। এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি বলেন যে শ্রীলঙ্কাকে তারা ৭৭ রানে অল আউট করে দিয়েছিল, কিন্তু সেটার পিছনে পিচের অনেক অবদান ছিল এবং শ্রীলঙ্কারও টিমেরও অনেক ঘটনা ছিল সেটার আড়ালে। নানান বিষয় প্রভাবিত করেছিল শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়কে। কাজে আমি বলবো না যে দক্ষিণ আফ্রিকা খুব মানে উচ্চ মনোবল নিয়ে এই দ্বিতীয় পর্বে যাচ্ছে, এবং তাদের যদিও ক্রিকেটিং স্কিল যদি দেখেন তাহলে তো তারা যুক্তরাষ্ট্রকে যে কোনো দিন হারাতে পারে, হারানো সম্ভব। কিন্তু খেলা তো শুধু ক্রিকেটিং স্কিল দিয়ে হচ্ছে না, এখানে মানসিক ব্যাপার স্যাপার অ্যাপ্লিকেশন অনেক কিছু ইনভলভ আছে। সেখানে আমি বলবো যে এই খেলাটা যে দক্ষিণ আফ্রিকা জিতবে এটা কিন্তু আর বলা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকা একটু নড়বড়ে অবস্থায় আছে এবং যুক্তরাষ্ট্রের যেই স্পৃহা সেটা তাদেরকে উতরেও দিতে পারে। এটা খুবই একটা ইন্টারেস্টিং খেলা হবে আমি বলবো, এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই বলতে যা বোঝায় সেটা হতে পারে। নিশ্চয়ই। এবং আমরা জানি যে প্রত্যেকটা দলকে সুপার 8-এ 3টা করে ম্যাচ খেলতে হবে, এবং এটা হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। সুতরাং এই ম্যাচ এবং তারপরে আরও 2টো ম্যাচ, সেগুলোরও কি ফলাফল হয় সেটাও একটা জরুরি বিষয়। এবং আপনি ঠিকই বলেছেন যে কনভিনসিংলি কিন্তু দক্ষিণ আফ্রিকা জেতেনি, এবং বাংলাদেশের সাথে খেলাটা আমি মাঠে বসে দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা কিন্তু মরিয়া হয়ে উঠেছিল। মানে দক্ষিণ আফ্রিকা বুঝতে পারছিল যে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এবং মরিয়া অবস্থা ছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার। এবং তারপরে তো কিছু প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্তের ব্যাপার আছেই। ইউসুফ রহমান বাবু, যেই প্রসঙ্গ, যেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলছি, এই ম্যাচটা সম্পর্কে, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? প্রথমত আপনাকে রিয়েলাইজ করতে হবে এই সাউথ আফ্রিকান টিমটা কিন্তু ইজ এ ভেরি এক্সপিরিয়েন্স টিম। তারা আইপিএল এর অনেক প্লেয়ার খেলেছে সাকসেসফুলি। এরা কিন্তু যেগুলা ম্যাচ ক্লোজ ম্যাচেস হয়েছে, ওয়েদার ইট ইজ বাংলাদেশ বলেন, আপনার নেপাল বলেন, তারপরে মানে বেয়ারলি ওই ম্যাচ ওদের হেরে যেত। ম্যাচগুলা কিন্তু নিউ ইয়র্কে হয়েছে, তারপরে গতকালকে ওই নেপালের সঙ্গে খেলাটা হচ্ছে সেন্ট ভিনসেন্টে। এই দুটো ম্যাচের পিচ কন্ডিশন কিন্তু খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না, মোটা বলবো নট এট অল ব্যাটিং ফ্রেন্ডলি, বোলিং ফ্রেন্ডলি পিচ, যেখানে একটা ব্যাটসম্যানের স্কিল হ্যাজ টু কাম আউট টু সার্ভাইভ অ্যান্ড উইন। দেখবেন প্রত্যেকটা খেলায় কিন্তু লো স্কোরিং ম্যাচ, ১১০, ১১৫, ১২০ এরকম রান চেস করতেছে। ওইটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ 50% অফ দ্য উইকেটস আর বিকজ অফ দ্য পিচ কন্ডিশন। সাউথ আফ্রিকাকে আপনি চিন্তা করে দেখেন, কারা কুইন্টেন ডি কক, মার্কাম, মিলার, ক্লাসেন, এই প্লেয়ারগুলা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স, বাট দে আর ইউজ টু প্লেইং অন গুড পিচেস। তো টি-20-তে হয় কি, একটা সিমেন্টের পিচের মতন খেলা হয় আর কি। আপনি দেখবেন আইপিএল এ ২০০-২৫০ রান করে রান হয়। এন্ড আমরা যারা খেলা ফলো করি, স্পেকটেটার্স, উই গট ইউজ টু 200 and 250। আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। তো আমরা মনে করি পৃথিবীর সব জায়গায় পিচ এরকমই হবে। তো ব্যাটসম্যানের ভিতরে কিন্তু একটা মাইন্ড, একটা ব্যাপার কাজ করে। তো ওরা লাইন দেখে জানে যে আমার লাইন, বল উইল কাম অন টু দ্য ব্যাট এন্ড দে থ্রো দ্য ব্যাট অ্যারাউন্ড। লাগলে ৬, নাহলে ৪। খুব কমই দেখবেন যে এজ হয়ে ক্যাচ হয়েছে। ম্যাক্সিমাম 6s and 4s হয়। নট অন দ্য নিউ ইয়র্ক পিচ, নট অন ট্রিনিডাড অ্যান্ড টোব্যাগো পিচ, নট অন সেন্ট ভিনসেন্ট পিচ। ওখানে আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য লাস্ট মিনিট, বিকজ দ্য বল ইজ টার্নিং। স্পিনাররা গ্রিপ পাচ্ছে, আনইভেন বাউন্স, আপনি জানেন না বল ব্যাটে আসবে কিনা, টাইমলি আসবে কিনা। সো ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য লাস্ট মিনিট and change your strategy, which is you play on 1s and 2s and then wait for the bad ball. এটা কিন্তু দক্ষিণ আফ্রিকা করেনি। শুধু দক্ষিণ আফ্রিকা না, আমরাও সেম জিনিস। অল দ্য প্লেয়ার, প্রত্যেকটা টিম যে এই ৩টা পিচে খেলেছে, এরা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা অত ভালোভাবে করতে পারেনি। আমি বলবো একটা টিমই মোটামুটি অ্যাডজাস্ট করেছে and they have managed to score, which is India, তাই না? আপনারা সবাই দেখবেন ১১০, ১১৫ এই টার্গেট নিয়ে অনেকে হেরেছে এবং জিতেছে। সেইম থিং আপনি দেখেন পাকিস্তান অ্যাডজাস্ট করতে পারলো না ইন্ডিয়ার এগেনস্টে, ওটা জিতা ম্যাচ ছিল, তাই না? সো ইটস অল অ্যাবাউট দ্য পিচ কন্ডিশন। দেয়ারফর আমি বলবো যে এই খেলাটা সাউথ আফ্রিকা ইউএসএ হবে,
ইউএস এর অ্যাডভান্টেজটা তো সাব্বির সাহেব বললেন, দ্য কোহেশন, দ্য স্পিরিট, বিকজ ইউএসএ খেলাটাতে যাবে উইথ নাথিং টু লুজ। দে হ্যাভ অলরেডি, ওরা যে সুপার এইটে গেছে না, দে হ্যাভ অলরেডি ওয়ান দ্য চ্যাম্পিয়নশিপ, দ্যাটস ইট। ওরা যাবে টু এনজয় দ্য গেম, and as long as they enjoy the game and they go with a positive frame of mind, they can create problems for South Africa. আর যদি পিচ মনে করেন একটু ফ্রেন্ডলি হয় বোলারের দিকে, সাউথ আফ্রিকা উইল হ্যাভ a difficult time to make that adjustment, কারণ দে আর ইউজ টু প্লেইং শর্টস। তো ওই একটা ব্যাটসম্যান আপনার ওইখানে ওই পজিশনে গিয়ে টু রিস্ট্রেইন অ্যান্ড প্লেস ওয়ানস অ্যান্ড টুস জি। অনেকে পারে না। তো এর জন্য I think it will be interesting match. It depends on the condition of the pitch. So we'll have to wait and see. But South Africa, obviously, experience বলেন, quality জি। বলেন, is the better side. But I think T20 তে আপনি দেখেন লাস্ট 3 ওভারে ম্যাচ ঘুরে যায়। So it all depends pitch condition and how the players apply mental application. জি, The most important. আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা পরবর্তী ম্যাচ যেটা হবে বুধবার, প্রথম ম্যাচ তো দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র, পরের ম্যাচটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক দেশ এবং ইংল্যান্ড, এই ম্যাচটা সম্পর্কে সাবির, আপনি ওয়েস্ট ইন্ডিজের খেলাও খুব ক্লোজলি দেখছেন, তো ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়ার মাঠ, কি মনে হচ্ছে? ওয়েস্ট ইন্ডিজ তো স্বাগতিক এবং ইংল্যান্ড হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন, সো শিরোপাধারী। কাজেই লড়াইটা যে কঠোর হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই আশা করবে যে এই ড্যারেন স্যামি স্টেডিয়ামে তারা একটা বড় স্কোর করার আশা রাখবে এবং ওয়েস্ট ইন্ডিজের সেরকম ব্যাটার আছে। আপনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে খেলাটার কথা অনেকেই বলে, আমরা বলছি যে খেলাটা ওয়েস্ট ইন্ডিজের হাতের বাইরে চলে গেছিল তাদের ব্যাটিং ইনিংসেই, তখন রাদারফোর্ড এসে খেলাটাকে একদম ঘুরিয়ে দিল। তো তাদের সেরকম ব্যাটিং ইন ডেপথ আছে যে প্রথম 3জন 4জন 5জন ব্যাটসম্যান যদি ভালো রান নাও করে, তারপরেও তারা কিন্তু অন্যান্য ব্যাটসম্যানের প্রতি নির্ভর করতে পারে। ইংল্যান্ড এই টুর্নামেন্টটা খুব ভালো খেলছে না সোফার। তারা হয়তো স্কটল্যান্ডের এগেনস্টে কী করতো আমরা জানি না, কারণ বৃষ্টির কারণে খেলাটা অ্যাবান্ডন হয়ে যায়। কিন্তু তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টে তারা, আমি বলবো না যে তারা ফাইটিং একটা গেম দিয়েছে, এবং এটার কারণ কি হতে পারে এখন কিন্তু আবার আমরা দেখলাম যে তারা যখন প্রয়োজন ছিল রান রেট বাড়ানোর জন্য, তারা কিন্তু সেটা করতে পেরেছে, কারণ তাদের সেই ব্যাটিং স্ট্রেংথটা আছে। তাদের যে ক্যাপ্টেন জস বাটলার, সে তো বলতে পারেন যে টি-20-র জন্য একেবারে তার জন্মই হচ্ছে টি-20 খেলার জন্য, তিনি যেভাবে ব্যাট করেন। এবং অন্যান্য ব্যাটার যারা আছে তারাও কিন্তু বেয়ারস্টো যখন সে ক্লিক করতে পারে এবং তার উইকেট যখন সে ছুঁড়ে ফেলে না দেয়, সেও কিন্তু টি-20 বা 50 ওভার্স ম্যাচে সে খুবই ভালো করতে পারে। তাদের বোলিং লাইন আপও কিন্তু খুবই স্ট্রং। এখন জোফ্রি আর্চার ফিরে এসছে ইনজুরি থেকে এবং সে কিন্তু বেশ ভালো করছে, এবং তার ক্যাপ্টেন বাটলার এই কালকেই বলেছেন যে আর্চারের পারফরমেন্স তার যে যতটুকু আশা করেছিল তার চেয়ে অনেক বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে আর্চার। এবং আর্চার কিন্তু এই ধরনের ক্রিকেটে শুধু উইকেট নিবে সেটাও না, তিনি কিন্তু একটা রান স্কোরিং আটকে দিতে পারেন। সেজন্য আমি বলবো যে ইংল্যান্ডের এই টি-20 20 ওভারের ম্যাচে যে ধরনের ব্যাটিং দরকার, যে ধরনের বোলিং দরকার, আর তাদের ফিল্ডিং তো অসাধারণ, এটা তো বহুদিন ধরেই অসাধারণ। এই সব উপাদানই ইংল্যান্ডের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ নিজের মাঠে নিজেদেরকে কতটা ইন্সপায়ার করতে পারবে। এখানেও আবার মনোবলের বিষয়টা চলে আসছে। তাদেরকে এনাফ ইন্সপায়ার্ড হবে যে ইংল্যান্ডের যেই, আমি বলবো যে ইংল্যান্ড টেকনিক্যালি ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সুপিরিয়র, তো ওই টেকনিক্যাল ব্যাপারটা, ওই ক্রিকেটিং স্কিলটাকে উতরে তাদের মনোবল দিয়ে উতরাতে পারবে কিনা, সেটা হবে আমার দেখতে হবে যে কী করতে পারে তারা। চমৎকার। ইউসুফ রহমান বাবু, আপনার কি মনে হচ্ছে? আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আর মাত্র 1 আমি মিনিট। খুব ব্রিফলি আপনাকে বলবো, ইংল্যান্ড টিম কিন্তু এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেছিল অলমোস্ট, তাই না? সামহাও এই অস্ট্রেলিয়া আপনার ম্যাচটা জিতলো লাস্টে, সেই ম্যাচটাও কিন্তু অস্ট্রেলিয়া হেরে যেত স্কটল্যান্ডের বিরুদ্ধে, যেটা আপনার ওই স্ম্যাশিং পারফরমেন্স বাই স্টয়নিস এবং ট্র্যাভিস হেড। England is now has a new lease of life. They will come back very, very strong. But ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আমার মনে হয় যে পিচটা হবে একটু স্পিনার ফ্রেন্ডলি হবে, বিকজ ওয়েস্ট ইন্ডিজে আকিল হুসেইন অ্যান্ড মোটি বলে যে দুইটা স্পিনার আছে, দে আর টপ ক্লাস স্পিনার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই ওয়ার্ল্ড কাপের আগে যে
সিরিজটা হয়েছে বিটুইন ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট ইন্ডিজ ইন দ্য ক্যারিবিয়ান, ইংল্যান্ড লস্ট দ্য সিরিজ। সো I am not saying that it will be a cakewalk for England. England will have to play extremely well to beat this West Indies side. That's my honest opinion. ধন্যবাদ ইউসুফ রহমান বাবু, ধন্যবাদ সাবির মুস্তফা। আমাদের আজকে সময় নেই আর হাতে, তো সুপার 8-এর খেলাগুলো সামনে হতে থাকবে এবং আমরা এই খেলাগুলোর মধ্যে যতগুলো সম্ভব আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সামনে উপস্থিত হব। তো ততক্ষণ পর্যন্ত ইউসুফ রহমান বাবু এবং সাবির মুস্তফা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। Thank you.